উপস্থাপককে অনেক ধন্যবাদ আমাকে একটু তাড়াতাড়ি দেওয়ার জন্যে। একটু কাজ আছে আমার, এই জন্যে। আজকে মঞ্চে যারা আছেন, আমার প্রিয় বন্ধু আসলাম সানি, ABM সোহেল রশিদ, জাহাঙ্গীর ভাই, বিদ্যুৎ, আরও সবাই, সুজন, আর এই অনুষ্ঠানের যিনি আয়োজক আমির হোসেন কবি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা যারা এসছেন এই খররৌদ্র পার হয়ে। আমি ভাবছিলাম যে হলের লোকজন থাকবে কিনা এই রোদের মধ্যে। তো যারা কবিতা লেখে তারা কিন্তু রোদ উপেক্ষা করে আর কি। কারণ কবিতা শোনানোর যে ব্যাকুলতা সেটা ভয়ঙ্কর, আমাদের মধ্যেও আছে। এখনো একটা কবিতা পত্রিকায় ছাপা হলে উল্টে পাল্টে দেখি, কতবার যে ছাপা হয়েছে তার ঠিক নেই। এখনো একটা পত্রিকায় কবিতা দিয়ে অপেক্ষা করি কবে ওটা ছাপা হবে। মানে কবিদের আর কোনো বেশি কিছু চাওয়া নেই, গাড়ি বাড়ি টাকা পয়সা এগুলো খুব বেশি চায় না। আজকে আমার আর একটা দাওয়াত ছিল সিনেমা দেখার, তো সেই সিনেমা আমি না দেখে এখানে এসেছি এই কারণে যে আমি অনেক চিন্তা করলাম। আমি যখন তরুণ বয়স কিংবা খুব কিশোর ছিলাম, কলেজে পড়তাম, প্রতিদিন একটা সিনেমা দেখতাম। আর এই সিনেমা দেখতে টাকা লাগতো না, আমরা ছিলাম কলেজের নেতা। সুতরাং আমাদের কলেজের যিনি ওই কোষাধ্যক্ষ ছিলেন সিনেমা হলের, তিনি অর্ধেক মালিক, এটা আমরা জানতাম। তো আমরা গিয়ে বলতাম যে আজকে দেখব। উনি একটা স্লিপ লিখে দিতেন, আমরা 2-3 জন ডিসিতে সিনেমা দেখতাম। তো নতুন ছবি আসলে আমরা দেখতাম। তখন আমরা দেখতাম অশ্রু দিয়ে লেখা, যে আগুনে পুড়ি, তারপরে আরও কিছু অনেক ছবি। মানে এখন তো এখানে আমাদের অভিনেতা আছে সোহেল রশিদ, তারপরে খান আতার একটা ছবি ছিল আবার তোরা মানুষ, অরুণোদয়ের অগ্নি সাক্ষী, নীল আকাশের নিচে, ঘুরে ফিরে এইসব ভালো ভালো ছবি আমরা দেখতাম। হ্যাঁ, বাদী থেকে বেগম, এই সমস্ত ছবি দেখতাম। এগুলোর মধ্যে অনেক কাহিনী ছিল, কখনো দেখে কাঁদতাম, কখনো হাসতাম। এখনকার ছবি দেখে কাঁদা হাসা তো দূরের কথা, ছবি যে কি হচ্ছে সেটাও বোঝা যায় না, কোনো কাহিনী থাকে না, নানা রকম মারামারি হয়, সেগুলোর শব্দ হয় খুব হলের মধ্যে। মানে ঘুষি যে কোথায় পড়ছে সেটাও বোঝা যায় না, খালি শব্দ হয়। এইসব শব্দ টব্দ দেখার সময় নেই বলে আমি কবিতার শব্দের কাছে এসেছি। বরং ওই সবচেয়ে কবিতা খুব ভালো। একটা দেশে যখন শিক্ষক এবং চিকিৎসক এই দুটো শ্রেণীর অধঃপতন হয়, তখন আর সেই দেশে কিছু থাকে না। তা আমাদের দেশে এই দুটো চিকিৎসক এবং শিক্ষক, এই দুটো পেশার যে ধস নেমেছে, তার বাইরে আরও সব পেশায় ধীরে ধীরে ধস নামতে শুরু করেছে। আমাদের যে মনন, শিক্ষা আমাদের যে মনন তৈরি করে, আমাদের হৃদয়কে, আমাদের প্রজ্ঞাকে সমৃদ্ধ করে, সেই শিক্ষা ব্যবস্থাও প্রায় ভেঙে পড়েছে। আপনারা নিশ্চয় জানেন যে আমাদের কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্যে আহ্বান করা হয়। মানে সেখানে ইংরেজিতে ভর্তি হওয়ার জন্য কেউ মেধা তালিকায় উত্তীর্ণ হতে পারেনি, একজনও না। পরে কনসিডার করে হয়তো নেওয়া হয়েছিল। অর্থাৎ আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা, টিক মার্ক দিয়ে তো আমরা এখন পাস করতে পারি। এটা ধরেন 100টা টিক মার্ক আছে, আপনি যদি আন্দাজেও মারেন তাহলে কিন্তু আপনি পাস করে যাবেন। মানে একটা কাটা দিবেন, একটা টিক দিবেন, একটা কাটা দিবেন, দেখবেন যে আপনি 40-50 পেয়ে গেছেন। তো এটা তো কোনো শিক্ষা ব্যবস্থা হতে পারে না। এবং প্রকৃত যে শিক্ষা, মানবিক মূল্যবোধের জাগরণের যে শিক্ষা, সেটি কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় এখন নেই। আমাদের প্রকৃত কবি, সাহিত্যিক, শিল্পীদের পরিচয় করিয়ে দেয়া, সেটিও কিন্তু এখন আমাদের সিলেবাসে সেভাবে আমরা পাই না। একটা অপসংস্কৃতি আমাদের জীবনকে গ্রাস করেছে। আমরা শুধু বৃত্তের পিছনে ছুটছি, অর্থের পেছনে ছুটছি, কিন্তু আমাদেরকে যা বাঁচিয়ে রাখবে, সমাজকে টিকিয়ে রাখবে, পৃথিবীকে টিকিয়ে রাখবে, সেই মানবিক মূল্যবোধ এবং বিবেকের জাগরণের পেছনে আমরা কেউ ছুটছি না। আমাদের পাশের দেশ ভারত, সেখানে কিন্তু অনেক সিনেমা দেখে মানুষ, হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়, তাদেরও একটা মান আছে, সেই সিনেমা কিন্তু মাঝে মাঝে দেখা যায়। আর আমার বাসায় তো ধরেন যে ভারতের ওই যে সিরিয়াল টিরিয়াল হয়, এইগুলোর জন্য আর কোনো মানে ইয়েও দেখতে পারি না, মানে কি বলে যে সংবাদও দেখতে পারি না। ওই টাইম কিন্তু বাধা, ওখানে আর আমার কোনো প্রবেশের অধিকার নেই।
সেই সব নাটক হচ্ছে কি, খুন পি যাওঙ্গে তেরি, এইরকম সব নাটকের নাম, মানে খুব অশ্লীল মনে হয় আমার কাছে। সেগুলো দেখার তো আর ইয়ে নাই। তো যাই হোক, আমরা যখন এরকম একটা দুঃসময় অতিক্রম করছি, সেই সময় কবিরা কি করছে সেটা আমাদের ঘুরে দেখতে হবে। কিন্তু আমরা যদি কবিরা মনে করি আমরা অনেক কিছু করে ফেলছি, আমরা অনেক ভালো কিছু করছি, তাও তো আবার ঠিক না। কিন্তু একটা সমাজ যখন পচে, তখন সব কিছুই পচে যায়। শুধু চিৎকার করলে কবি হয় না, কবিতা হয় না। আপনি একটা কবিতা লিখে খুব মাইকে চিৎকার করে উঠলেন, মনে করেন হাততালি টালি দিল মানুষ, বুঝে না বুঝে, সেটা তার কবিতা না। আপনি বক্তৃতা করলেন, চিৎকার করে কাঁপিয়ে দিচ্ছেন হল, কি বলছেন তা কিছুই না, তার সারমর্ম কিছু নাই। মুদ্রা কথা হলো যে ভালো কথা, সুন্দর কথা, সত্য কথা চিৎকার করতে হয় না, এমনিতেই যায়। সে সিনেমার কথা বলছিলাম, প্রথম জীবনে প্রথম যেদিন সিনেমা দেখলাম, আমার বন্ধু 3rd ক্লাসে টিকিট কাটলো। তখন তার বাচ্চা বয়সে কি টাকা পয়সা আছে নাকি, তো আমি তো মনে করলাম এইটাই হলো আসল জায়গা, সামনে থেকেই তো দেখব। পরে আরেকদিন যখন দেখতে গেলাম, আমার এক মামা আমাকে নিয়ে গেল, সে আমাকে পেছনে নিয়ে যাচ্ছে। আমার না না না, সামনে সামনে চলেন। তখন তো বুঝতাম না যে সামনে 3rd ক্লাস। আর আমরা যারা ক্ষমতার বলে আমাদের নানা রকম পোস্ট পজিশনের বলে সামনে এসে বসি, আসলে সেটা হলো 3rd ক্লাস। আর আমাদের যারা আমরা সাধারণ মানুষ, আমরা যারা পেছনে চলে যাই, আমরাই হলো প্রকৃত মানুষ। কারণ আমরা তো কারো সম্পদ লুণ্ঠন করি না, কোনো কবি কারো সম্পদ লুণ্ঠন করে না, কারো অর্থ আত্মসাৎ করে না। ব্যাংকে টাকা লোন নিয়ে না দিলেও তো লোনও তো তাদেরকে দেবেন। আমি কয়েকদিন আগে আমাদের এক পুস্তক ব্যবসায়ের জন্য অনেক ব্যাংকে চেষ্টা করলাম 5 লাখ টাকা দেওয়ার জন্য, কেউ দিচ্ছে না। কিন্তু অনেক ব্যাংক আছে যে সে লোন নিয়েছে 20,000 কোটি টাকা, আবার রিশিডিউল করে দেওয়া হচ্ছে আরও 20,000 কোটি টাকা। দেশের অর্থনীতির অবস্থা খুব ভালো না। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয় না, কারণ নিউজ হয়ে যাবে। তো আমাদের কবিদের দায়িত্ব হচ্ছে সত্য উচ্চারণ করা। এই দেশ শুধু রাজনীতিবিদদের না, এই দেশ শুধু কবির না, এই দেশ শুধু ইঞ্জিনিয়ার, ডাক্তার, ঘুষখোর, পুলিশ আমলাদের না, সবার। স্বাধীনতা যুদ্ধে প্রত্যেকটি মানুষ অংশ নিয়েছে, প্রত্যেকটি মানুষ তার পরিবারের কিছু না কিছু ক্ষতি হয়েছে, এবং আমরা ছোটবেলায় সেটা দেখেছি। সুতরাং অনেক ত্যাগের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা। এবং আপনারা জানেন যে আমাদের বঙ্গবন্ধু সারা জীবনই প্রায় জেলে কাটিয়েছেন এই দেশের জন্য, আত্মত্যাগ করেছেন পরিবার সহ। এবং তিনি বারবার বলেছেন, আমি একটা চোরের খনি পেয়েছি। সেই চোরের খনি বাড়তে বাড়তে এখন পুরো দেশটাই একটা চোরের খনি হয়ে গেছে। না, আমাদের সাধারণ মানুষের দাঁড়াবার জায়গা নেই। কবিদের কাজ হলো সে দাঁড়াবার জায়গা তৈরি করা। কি হবে সেই কবিতা যদি তা না বাঁচায় দেশ কিংবা জাতিকে? অনেক আগে যে সুকান্ত বলেছিলেন, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। বাধ্য হয়েছিলেন বলতে, কারণ ক্ষুধা, কনসেন্ট্রেশন ক্যাম্প, জাতি হত্যা, নয় উপনিবেশ, বিশ্বযুদ্ধ, অস্ত্র ব্যবসা, এই যে সারা পৃথিবীতে চলছে, এইসব কিন্তু পৃথিবীর মানব সভ্যতাকে একটা ধ্বংসের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। আজকে প্যালেস্টাইনে, ফিলিস্তিনে, গাজায় যে অসংখ্য মানুষকে হত্যা করা হচ্ছে, জাতিসংঘ শুধু বসে বসে বক্তৃতা করে আর দেখে, আর নিন্দা প্রস্তাব আনে। যতবার নিন্দা প্রস্তাব আনে ততবারই বিমান হামলা হয়, যতবার না করে ততবারই বিমান হামলা হয়। একবারে হাজার হাজার নারী, শিশু, গর্ভবতী নারী, দুধের কোলের শিশু হত্যা করা হচ্ছে, আর বিশ্ব সভ্যতার সব বড় বড় দেশ সেগুলো বসে বসে দেখছে আর মায়া কান্না কাঁদছে। এটা তো কোনো সভ্যতা না। এই যে হোমোসেপিয়ান্স, আমরা 70,000 বছর ধরে আমরা মানুষ হয়ে উঠেছি। প্রথমে তো একটু কুজো টাইপের ছিলাম আমরা, ওরকম সোজা হয়ে হাঁটতে পারতাম না। এই সোজা হয়ে হাঁটতেই 70,000 বছর সময় লেগেছে। আগুন দিয়ে রান্না করে খেতে হয়, সেটা বুঝতেই 50,000 বছর লেগেছে, তাই না? আকাশে উঠতে হবে, এটার জন্য আপনার প্রায় 70,000 বছর আমরা লাগালাম যে পাখির মতো আকাশে ওড়া যায়।
চাঁদে যাচ্ছে। এখন আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ভয়েজার 1 যেটা ছাড়া হয়েছিল, যেটা মহাশূন্য, তারও ওই পাশে কী আছে সেটা জানার জন্যে সেই উপগ্রহ যাবে। সেই উপগ্রহের আবার সন্ধান পাওয়া গেছে, সে 1,500 কোটি মাইল দূরে আছে এখন। সুতরাং মানব সভ্যতা ওই জায়গায় পৌঁছে গেছে। আর সেই মানব সভ্যতায় একজন মানুষ যদি না খেয়ে থাকে, অন্যায়ভাবে যদি হত্যা করা হয়, তাহলে আমরা কি লিখব কবিতা? আমাদেরকে লিখতেই হবে। আমাদের সারা বিশ্বের বড় কবিরা সেই কথাই বলে গেছেন। পাবলো নেরুদা, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, যত কবির নাম বলবেন সবাই দেখবেন একই কথা বলেছে, মানুষের কথা। নিজের কথা বলে কেউ বড় কবি হয়নি। শুধু নিজের কথা বলে বড় কবি হওয়া যায় না। ভাবের কথা, যেটা শুধু নিজের কথা, নিজের বেদনার কথা, আমার সংসারের কান্নার কথা, সেটা হলো ভাবের কথা। আর জ্ঞানের কথা হলো যে সারা বিশ্বের মানুষের কথা, সেই বিশ্বের সংকটের কথা, সেই বিশ্বের মানুষের অধিকারের কথা, সেই বিশ্বের সংগঠনের কী অবস্থা তার কথা, সেগুলো হলো জ্ঞানের কথা। যে কবি জ্ঞানের কথা এবং ভাবের কথাকে সমন্বয় করতে পারে, সে হলো বড় কবি। রবীন্দ্রনাথ সেটা পেরেছিলেন, ভাবের সঙ্গে জ্ঞানের সমন্বয় করতে পেরেছিলেন বলেই তাকে আমরা দার্শনিক কবি বলি। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। এই কথা কি শুধু ভাবের কথা? এটা কিন্তু জ্ঞান এবং ভাব এক করে দেয়া কথা। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। এটা কিন্তু অনেক কঠিন কথা। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাইবা দিলে সান্ত্বনা। দুঃখ যেন করিতে পারি জয়। এটা শুধু তো ভাবের কথা না, এটা জ্ঞানেরও কথা। অর্থাৎ যে কবি ভাবের কথার সঙ্গে জ্ঞানের কথা সমন্বয় করতে পারে, একীভূত করতে পারে, সেই হচ্ছে অনেক বড় কবি। সে হলো দার্শনিক কবি। যে কবিতায় দর্শন থাকে না, জীবনের সামগ্রিকতা থাকে না, সে কবিতা টেকে না। সেই কবিতা সেই বৃষ্টির ফোঁটার মতো মিলিয়ে যায়। নজরুল যখন বলেন, জাগো অনশন বন্ধি ওঠরে যত, জগতের লাঞ্ছিত ভাগ্য হত জাগো, সেটা কিন্তু জ্ঞান এবং ভাব এক করে দেয়া কথা। অমর্ত্য সেন বলছেন যে আমাদের রেনেসার মূল মন্ত্র ছিল, জাগো অনশন বন্ধি ওঠরে যত, জগতের লাঞ্ছিত ভাগ্য হত। এতদিন পরে অমর্ত্য সেন, যিনি নোবেল পুরস্কার পেয়েছেন অর্থনীতিতে ভারতের, তিনি বলছেন যে এটা হচ্ছে আমাদের রেনেসার মূল মন্ত্র ছিল। রেনেসা হচ্ছে বিপ্লব, চিন্তার বিপ্লব। চিন্তার বিপ্লবটা কি? চিন্তার বিপ্লব হচ্ছে যে আপনি সত্য কথা মুক্তভাবে বলতে পারবেন। জ্ঞান কেন্দ্রিক একটা সমাজ প্রতিষ্ঠার জন্য অনেক পাঠ দরকার। আমাদের দেশে এখন পাঠাগারের চেয়ে কারাগার বেশি, তাই না? এবং সৈয়দ মঞ্জুর ইসলাম স্যার একটা খুব ভালো কথা বলেছেন যে শিক্ষকের চেয়ে প্রশাসক বেশি। জ্ঞানের কথা মানুষ এখন আর শুনতে চায় না, তাকে মানুষ উড়িয়ে দেয়, বলে যে অকারণে এইসব কথা বলে দিয়ে তার পেটের ভাত হয় না। কিন্তু আপনি এক গাদা ভাত খেয়ে বসে থাকলেন চুপচাপ, আপনার কোলেস্টেরল বেড়ে গেল, আপনি জ্ঞানের কথা শুনবেন না, আপনি ভালো কথা শুনবেন না, আপনি বেশি দিন বাঁচবেনও না। বেশি দিন বাঁচতে গেলে জ্ঞানের কথা শুনতে হবে। যে সাহিত্য, যে কবিতা নিজের হয়েও সকলের, সমকালের হয়েও চিরকালের, সেই সাহিত্য হলো চিরায়ত সাহিত্য। এবং আপনি দেখবেন যে আমাদের বলা হচ্ছে আধুনিক কবিতার শ্রেষ্ঠ কবি হলো জীবনানন্দ দাশ। কেন বলা হচ্ছে? সব কবিতার জন্য না, ওই রূপসী বাংলা, নিজের দেশ, মাতৃভূমি, গ্রাম, সেই সময় প্রকৃতি, পাখি, গাছপালা, নদী কীরকম আছে তার দৃশ্য তিনি বর্ণনা করেছেন জীবনের সঙ্গে মিলিয়ে। একটা কথা বলেছেন, ধানসিঁড়ি নদী আমরা খুঁজি। বনলতা সেনকে নিয়ে যে কত লেখা হচ্ছে, অন্বেষণ করা হচ্ছে, কে ছিল সেই নারী, খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ বলছেন তার প্রেমিকা শোভনা, কেউ বলছেন বনলতা সেন নামে সেই সময় একটা রাজনীতিবিদ মেয়ে ছিল, পাওয়া যাচ্ছে না। কিন্তু আমরা খুঁজছি। 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি, আরো দূর অন্ধকার বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। এই যে বিম্বিসার, অশোকের ধূসর জগৎ, এই কথা শুনলে আপনাকে ইতিহাসের কাছে যেতে হয়। সেটা জীবনানন্দ দাশের প্রেমিকা শুধু না,
সেই প্রেমিকাকে অন্বেষণের জন্য তিনি 1000 বছর ঘুরছেন দুদণ্ড শান্তির জন্যে। সেই চোখ যেখানে তিনি আশ্রয় নিতে পারেন, তার নিজেকে সমর্পণ করতে পারেন। এই জন্য এই কবিতাটা এত বড়, এত বিশ্লেষণ করতে হয় এই কবিতাকে নিয়ে আমাদের, তাই না? বাংলার মুখ আমি দেখে আছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যায় না আর। অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে, চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম বট কাঁঠালের হিজলের অসথের করে আছে চুপ। এই যে কবিতা, এর মধ্যে বাংলাকে ভালোবাসা, বাংলার রূপ বর্ণনা আছে, কিন্তু শুধুই কি তাই? তা কিন্তু না। শেষে বলছেন, বেহুলাও একদিন গাঙুড়ির জলে ভেলা নিয়ে, কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালি ধানের পাশে অসংখ্য অশুদ্ধ বট দেখেছিল, হায় শ্যামার নরম গান শুনেছিল। একদিন অমরয় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদী মাঠ ভাটফুল ঘুঙুরের মতো তার গেঁথেছিল পায়। এটা কেন বলছেন? যে ইন্দ্রের সভায়, ইন্দ্র মানে সেই ব্রিটিশ রাজ, তার সভায় এই বাংলাদেশ, এই মাতৃভূমি নৃত্য করতে হচ্ছে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে। এবং সেই নৃত্যটা কেমন? একটা খঞ্জনা পাখিকে আপনি যদি এক কূপ দিয়ে ছিন্ন করেন, সে যেভাবে তড়পায় রক্তাক্ত হয়, সেইভাবে আমার নিজের মাতৃভূমি ব্রিটিশের দরবারে আজকে নৃত্য করছে। কি অসাধারণ রাজনৈতিক কবিতা! আমরা মনে করি শুধু বাংলার মুখ আমি দেখেছি, তা কিন্তু না। এটা অসাধারণ রাজনৈতিক কবিতা। ইশারায়, আকারে, ইঙ্গিতে, সংকেতে সেই কথাগুলো তিনি বলেছেন। এবং এটাই হচ্ছে একটা বিশুদ্ধ কবিতা, একটা ভালো কবিতার এই রূপ হচ্ছে এরকমই। কবিরা এত ছোটোখাটো বিষয় না, হাজার হাজার বছর বেঁচে থাকি। 4000 বছর আগে হোমার অন্ধ ছিলেন, এখন ইলিয়াড ওডিসি সারা পৃথিবীতে উদাহরণ দেওয়া হয়, পড়ানো হয়। দান্তে পালিয়ে বেরিয়েছেন রাজরোষে সারা জীবন ফ্লোরেন্সে, তার কবর দেওয়া হয়েছিল তার দেশের বাইরে। তারপরে 300 বছর পরে তার আবার লাশ উঠিয়ে নিয়ে আবার তার স্বদেশে আবার স্থাপন করা হয়েছিল। ভার্জিল প্রেম করতে চেয়েছিলেন অগাস্টাসের ভাতিজির সঙ্গে, সেই অপরাধে তাকে নির্বাসন দেওয়া ছিল নীল দ্বীপে। ওখানে বসে বসে মাছ নিয়ে কবিতা লিখতেন। পৃথিবীর কোনো বড় কবি শান্তিতে থাকতে পারেননি, কারণ সত্য যখন উচ্চারণ করতে গেছেন তখনই তাকে নির্বাসন দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে। ফেদেরিকো গার্সিয়া লোরকা ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলেছিল, তাকে হত্যা করা হয়েছে স্পেনে। পাবলো নেরুদাকে বন্দি করে রাখা হচ্ছে নোবেল পুরস্কার পাওয়ার পরেও, বলা হয় তাকে হত্যা করা হয়েছিল। তার যখন শবদেহ নিয়ে যাওয়া হয়, কোনো লোক যেন না যায় সেটা সরকার বলে দিয়েছিল, কিন্তু মানুষ তা মানেনি। মানুষ তো কবিকে ভালোবাসে, সে তো মানুষের কথা বলেছিল। 1 জন 2 জন 3 জন করে যখন তার লাশ যাচ্ছে কাঁধে নিয়ে, শবদেহটা হাজার হাজার মানুষ বাড়তে থাকলো। বলা হয় প্রায় 30,000 মানুষ হয়েছিল তার কফিন বহন করার জন্যে। রাজার, সম্রাটের, শাসকের অঙ্গুলির বিরুদ্ধে দাঁড়িয়ে। এই হচ্ছে কবি। আপনারা দেখেননি যে নজরুল ইসলামকে যখন ভারত থেকে বাংলাদেশ এয়ারপোর্টে নামানো হলো, লক্ষ লক্ষ মানুষ গেছিল তাকে দেখার জন্য। কেন? কারণ তিনি বলেছিলেন যে কারোর ওই লৌহ কপাট ভেঙে ফেল, কর লোপাট, রক্ত জমাট, শিকল পূজার পাষাণ বেদী। ওরেও তরু নিশান, বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান, উড়ুক প্রাচীর প্রাচীর ভেদী। সেই কারাগারের সেই শৃঙ্খল ভাঙার মন্ত্র যে কবিরা দেয়, তাদেরকে মানুষ ভালোবাসে। তাদের সব যাত্রায় লক্ষ লক্ষ মানুষ হয়, তার মৃত্যুর পরও হাজার হাজার বছর ধরে সে বেঁচে থাকে। আমরা সেই ধরনের কবিতা লিখতে চাই, সেরকম কবি হতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।